হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ডালিয়া। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের বেতালের বলা দ্বিতীয় গল্প পড়ে শোনাবো। সেকালে যমুনা নদীর ধারে জয়স্থল নামে এক গ্রাম ছিল। সেখানে কেশব শর্মা বলে এক ধার্মিক ব্রাহ্মণ থাকতেন। তার এক ছেলে, এক মেয়ে। মেয়ের নাম মধুমালতী। দেখতে যেন রূপের ডালি। ক্রমে তার বিয়ের বয়স হলে ব্রাহ্মণ ভালো পাত্রের খোঁজ করতে লাগলেন। একদিন ব্রাহ্মণ গেছেন কোনো যজমানের ছেলের বিয়েতে। তার ছেলেও গেছে লেখাপড়ার জন্য গুরুর বাড়িতে। এমন সময় ত্রিবিক্রম বলে এক ব্রাহ্মণের ছেলে কেশবের বাড়িতে এলো। ঘরে শুধু মধুমালতী আর তার মা। কিন্তু ছেলেটি দেখতে শুনতেও যেমন ভালো, তার ব্যবহারও তেমনই মিষ্টি। তার ওপর তার সঙ্গে কথা বলে কেশবের স্ত্রী বুঝলেন ওদের বংশও ভালো, ছেলেটির জ্ঞান বিদ্যাও যথেষ্ট। তার মনে হলো এর সঙ্গে মধুমালতীর বিয়ে হলে বড় ভালো হয়। বিয়ের কথা পেরেও দেখলেন ব্রাহ্মণী। অমন সুন্দর লক্ষ্মী মেয়ে বিয়ে করতে ত্রিবিক্রমের আগ্রহের অভাব নেই। এখন কেশব ফিরলেই সম্বন্ধটা পাকা হয়। কয়েকদিন পরেই কেশব আর তার ছেলে দুজনেই এসে উপস্থিত। এখন মুশকিল হলো যে তাদের সঙ্গেও একটি করে পাত্র। তাদের নাম বামন আর মধুসূদন। তিন পাত্রই রূপে, গুণে, বিদ্যায়, অবস্থায়, বংশমর্যাদায় সমান। কেশব মহা সমস্যায় পড়ে গেলেন। কি করা যায় ভাবছেন। এমন সময় ব্রাহ্মণী ডুকরে কেঁদে উঠলেন। ওগো, তোমরা কিসের ভাবনা করছো? এদিকে সাপের কামড়ে যে মধুমালতীর প্রাণ যায়। এ কি সর্বনাশ হলো! কেশব, তার ছেলে আর পাত্ররা ছোটাছুটি করে কাছাকাছি যত বিষবৈদ্য ছিলেন সবাইকে ডেকে নিয়ে এলেন। তারাও কম চেষ্টা করলেন না, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষটা তারা বললেন যে এ মেয়েকে কেউ বাঁচাতে পারবে না, এর যাবার সময় হয়েছে। হলোও তাই। অল্পক্ষণের মধ্যেই মধুমালতী শেষ নিঃশ্বাস ফেলল। সকলে শোকে অভিভূত হয়ে পড়লেন। কেশব, তার ছেলে আর পাত্ররা একসঙ্গে মিলে মধুমালতীর শেষ কাজগুলো করলেন। যমুনার তীরে সোনার প্রতিমা পুড়ে ছাই হয়ে গেল। কেশব আর তার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। পাত্ররা তিনজন তখনই চলে গেল না। ত্রিবিক্রম নিভে যাওয়া চিতা থেকে অস্থি কুড়িয়ে এক টুকরো কাপড়ে বেঁধে একটা ঘরের কোণায় ফেলে রেখে দেশে ঘুরতে বেরোলো। বামন সন্ন্যাসী হয়ে তীর্থ করতে গেল। মধুসূদন ওই শ্মশানের এক কোণে একটা পাতার কুঁড়ে বানিয়ে চিতা থেকে ছাইগুলো জড়ো করে এনে কুঁড়ে ঘরে যত্ন করে রেখে যোগাভ্যাস করতে লাগলো। এদিকে নানা জায়গায় ঘুরতে ঘুরতে বামন একদিন দুপুরবেলায় এক গরিব ব্রাহ্মণের বাড়িতে গিয়ে পৌঁছলো। ব্রাহ্মণ তাকে অনেক আদর আপ্যায়ন করে দুপুরে খেয়ে যেতে বললেন। রান্নাঘরের একধারে ব্রাহ্মণী রান্না করছেন, অন্যদিকে বামন খেতে বসেছে। ব্রাহ্মণের ছোট ছেলেটা এদিকে মাকে মহা জ্বালাতন করতে আরম্ভ করে দিল। শেষ পর্যন্ত তিতিবিরক্ত হয়ে মা ছেলেটাকে ধরে জ্বলন্ত উনুনে ফেলে দিলেন। দেখতে দেখতে ছেলেটা পুড়ে ছাই হয়ে গেল। বামনের তো চক্ষু স্থির। এও কি সম্ভব! হাত থেকে ভাতের গ্রাস পাতে পড়ে গেল। তাই দেখে ব্রাহ্মণ বললেন, কি হলো, খাওয়া বন্ধ করলেন কেন? বামন বলল, যেখানে এমন রাক্ষসে ব্যবহার চলে সেখানে খাই কি করে? ব্রাহ্মণ তখন একটু হেসে ঘরে গিয়ে একটা পুঁথি নিয়ে এলেন। পুঁথি খুলে কয়েকটা মন্ত্র পড়তেই ছেলেটা জ্যান্ত হয়ে আগুন থেকে বেরিয়ে এসে মাকে আবার জ্বালাতে লাগলো। তাই দেখে বামন খুশি মনে ভাত খাওয়া শেষ করলো। এতদিন পর তার মনে আশার আলো দেখা দিল। ওই পুঁথিতে নিশ্চয় সঞ্জীবিনী মন্ত্র লেখা আছে।
ওটিকে কোনো উপায়ে সরাতে পারলে ওই মন্ত্রের সাহায্যে মধুমালতীকে আবার বাঁচিয়ে তোলা যায়। এই কথা ভেবে বামন সে রাতটা ব্রাহ্মণের বাড়িতে থেকে গেল। রাত যখন গভীর হলো, বাড়ির সকলে খাওয়া দাওয়া কাজকর্ম সেরে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। তখন নিঃশব্দে উঠে পাশের ঘরে গিয়ে পুঁথিটি হস্তগত করে সেই রকম নিঃশব্দে বসে পড়ল। কয়েকদিন পরে সে জয়স্থল গ্রামের শ্মশান ঘাটে এসে পৌঁছল। সেখানে পাতার কুটিরে মধুসূদন তখনও যোগ সাধনা করছিল। ঠিক ওই সময় ত্রিবিক্রমও দৈবাৎ এসে উপস্থিত হলো। বামন তখন অন্যদের বলল, আমি মৃত সঞ্জীবনের মন্ত্র শিখে এসেছি, তোমরা অস্থি আর ছাই এক জায়গায় জড়ো করে রাখো। সব ব্যবস্থা হলে বামন মন্ত্র পড়তে লাগলো। দেখতে দেখতে অস্থি আর ছাইয়ের জায়গায় মধুমালতীর সুন্দর দেহ আবার জীবন্ত হয়ে উঠল। পাত্ররা তিনজনেই আনন্দে অধীর হয়ে বলতে লাগলো, এই কন্যাকে আমি বিয়ে করব, আমার জন্যেই ও বেঁচে উঠেছে। তাই নিয়ে মহা তর্কাতর্কি বেঁধে গেল। এইখানেই গল্প শেষ করে বেতাল প্রশ্ন করল, এবার বলো তো মহারাজ, কার সঙ্গে মধুমালতীর বিয়ে হওয়া উচিত? বিক্রমাদিত্য বললেন, বিয়ে হওয়া উচিত মধুসূদনের সঙ্গে। সে এতদিন পাতার কুটিরে বসে যোগ সাধনা করেছে। বেতাল বলল, তা কেন? ত্রিবিক্রম যদি অস্থিগুলো যত্ন করে রেখে না দিত, আর বামন যদি সঞ্জীবিনী মন্ত্র না শিখে আসতো, তাহলে মধুমালতী কি করে বেঁচে উঠত? বিক্রমাদিত্য বললেন, কিন্তু ত্রিবিক্রম অস্থি সংগ্রহ করে ছেলের কাজ করেছিল, বামন প্রাণ দিয়ে বাপের কাজ করেছিল। তাদের সঙ্গে মধুমালতীর বিয়ে হতে পারে না। বাকি থাকে মধুসূদন। সে ছাই সংগ্রহ করে কুঁড়ে ঘর বেঁধে এতকাল অপেক্ষা করেছে, তার সঙ্গেই তো বিয়ে হওয়া উচিত। ঠিক উত্তর পেয়ে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার গাছে ঝুলে রইল। আর বিক্রমাদিত্য পিছন ছুটে গিয়ে ফের তাকে পেরে এনে কাঁধে ফেলে যোগীর আশ্রমের দিকে রওনা হলেন। বেতালও তার পরের গল্প আরম্ভ করল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার বেতালের বলা তৃতীয় গল্প নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ভালো থেকো, টাটা।